দর্শক, আমন্ত্রণ সময় টিভি ডিজিটালের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। এই ফেসবুক লাইভে আমরা প্রতিদিনের কোনো একটি ঘটনার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং বিস্তারিত তুলে ধরার মাধ্যমে আপনাদের সচেতন হওয়ার যে সুযোগ, সেই সুযোগটি আমরা দেওয়ার চেষ্টা করি যে যে কোনো ঘটনায় যাতে আপনারা আরও সচেতনভাবে সেই নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন, সেজন্য আমরা ঘটনার বিস্তারিত আপনাদেরকে জানাই এবং একই সাথে কিভাবে কোনো ঘটনার হাত থেকে হয়তো রক্ষা পাওয়ার সুযোগ আছে সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার মাধ্যমে সার্বিকভাবে আপনাদের সচেতন করার চেষ্টা করি। তো আজকে যে বিষয়টি নিয়ে সময় টিভি ডিজিটালের ফেসবুক লাইভ করছি সেটি হচ্ছে কেরানীগঞ্জে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকাল, এবং সেটি একটি মাদ্রাসায়। এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে গতকাল বন্ধের দিন থাকায় মাদ্রাসায় কোনো শিক্ষার্থী ছিল না, শুধুমাত্র মাদ্রাসা যারা পরিচালনা করছিলেন সেই পরিবারটি সেখানে ছিলেন, যার প্রেক্ষিতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বা হতাহতের ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে মাদ্রাসায় পড়া সেই কোমলমতি শিশুগুলো। গতকাল নানান ঘটনা আসলে দেশে ঘটেছে এবং বিশেষ করে তারেক রহমান তিনি তার যে কর্মসূচিগুলো ছিল গণমাধ্যম, প্রত্যেকটি গণমাধ্যম সে ধরনের ঘটনায় বা সেই ঘটনাগুলোতে বেশি নজরদারিতে ছিল বা বেশি নজর দেওয়ার কারণে আসলে কেরানীগঞ্জের যে ঘটনাটি সেই ঘটনাটি অনেকটি ধামাচাপা পড়ে গিয়েছিল। যদিও আজকে কিছু আসামি গ্রেফতারের প্রেক্ষিতে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানায় পুলিশ আমাদেরকে ডেকে একটি সংবাদ সম্মেলন করে এবং তখন পুরো বিষয়টি আসলে সামনে উঠে আসে। যদিও এখন ঘটনাই আড়ালে আছে এবং অনেক কিছুর উত্তরই আমরা পাইনি, তারপরও পুরো বিষয়টি আপনাদের সামনে আমরা জানাতে চাই। তো এ নিয়ে আজকে একটি প্রতিবেদন প্রচার হয়েছে সময় সংবাদে। চলুন আগে সেই প্রতিবেদনটি একটু দেখে আসি। শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে উম্মুল কুরা মাদ্রাসায় প্রচণ্ড বিস্ফোরণে আটকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। স্থানীয়রা বলছেন ছুটির দিন থাকায় সেদিন মাদ্রাসায় আসেনি শিক্ষার্থীরা, নইলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের। আমার 11টা বাজে ফোন দিছে যে আপনার বাড়ি এরকম দুর্ঘটনা হয়েছে, তাড়াতাড়ি করে আসেন। আইসা দেখি পুরো ভাঙাচোরা। আমাকে সবাই ঘুমাচ্ছিল, যে সুমকা আওয়াজ পাইছিলাম ওই সুমকা আমরা সবাই কাঁপে উঠছিলাম। শুনছি যে বোম বাস্ট হয়েছে, এটাই শুনছি আমরা। বৃহস্পতিবারে যদি মনে করেন এরকম দুর্ঘটনা হইতো তো হাজার হাজার মনে করেন বাচ্চা মারা যাইতো। এই কক্ষের তিন পাশের যে তিনটি দেয়াল, পুরো দেয়ালগুলোই ধসে পড়েছে। এর পাশে আরও একটি কক্ষ রয়েছে, সে কক্ষের দুটি দেয়ালও ধসে পড়েছে এবং পুরো ভবনটি জুড়েই একটি রাসায়নিকের ভয়াবহ তীব্র গন্ধের অস্তিত্ব টের পাচ্ছি আমরা বিস্ফোরণের পরদিনেও। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি ও বোম ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ। মাদ্রাসার ভেতরে এত কেমিক্যাল কিভাবে এলো তাৎক্ষণিকভাবে এর উত্তর দিতে পারেনি পুলিশ। আটক করা হয়েছে মাদ্রাসা পরিচালক শেখ আলামিনের স্ত্রী সহ 3 জনকে। পলাতক রয়েছে মূল সন্দেহভাজন শেখ আলামিন, যার নামে অন্তত 7টি মামলা রয়েছে। জঙ্গি সংগঠনের সাথে সে জড়িত আছে কিনা এই বিষয়ে আমরা এখনো তদন্ত এখনো কিন্তু আমাদের ক্রাইম সিন ইউনিট কাজ করতেছে। আমরা টোটালটা কিন্তু এখনো সিজার লিস্ট করতে পারিনি, যেহেতু বিষয়টা অনেক কিছু ওখানে জড়িত আছে। এর সাথে অবশ্যই বেশ কিছু লোক জড়িত হতে পারে, কারণ কোথা থেকে মাল এনেছে, কোথা থেকে তারা এই ধরনের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করার জন্য কোথাও কোনো ব্রেন পেয়েছে কিনা, কোথাও ডায়াগ্রাম পেয়েছে কিনা, আমি মনে করি এদের সাথে একাধিক লোক জড়িত আছে। আসন্ন নির্বাচন ঘিরে কি নাশকতার পরিকল্পনা ছিল? পুলিশ বলছে মূল আসামি গ্রেফতার হলে উত্তর মিলবে সব প্রশ্নের। হাসনাবাদ হাউজিং এলাকা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দর্শক, যেমনটি দেখছিলেন প্রতিবেদনে, সবার আগে একটু জানাতে চাই যে এই যে মাদ্রাসাটি, সেই মাদ্রাসাটি 2022 সালে এই ভবনটি ভাড়া নিয়েছিল শেখ আলামিন নামে জনৈক এক ব্যক্তি, যার কথা কিছু সময় আগেই পুলিশ সুপার নিজের মুখে জানিয়েছেন যে তার নামে অন্তত 7টি মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়। যদিও তার নামে কি কি অপরাধে মামলাগুলো আছে সেই বিষয়ে কিন্তু আমাদের জানাতে পারেননি তিনি। বলছেন যে এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন তারা এবং সার্বিক তদন্ত শেষে এবং যখন এই মূল সন্দেহভাজন শেখ আলামিনকে গ্রেফতার করা হবে তারপরে আসলে এই বিষয়টিতে তারা আরও অনেক কিছুই জানতে পারবেন। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন শেখ আলামিনের স্ত্রী, যার নাম হচ্ছেন জনৈক আসিয়া, এবং আর 2 জন যাকে আটক করা হয়েছে তাদের একজনের নাম হচ্ছেন ইয়াসমিন আক্তার, যিনি হচ্ছেন আসিয়া অর্থাৎ শেখ আলামিনের স্ত্রীর বড় ভাইয়ের স্ত্রী, এবং আরেকজন হচ্ছেন আসমানি খাতুন ওরফে আসমা। এই যে আসমানি খাতুন ওরফে আসমা, তার নামেও কিন্তু একাধিক মামলা রয়েছে।
যদিও আসলে কি ধরনের মামলায় এর আগে তিনি অ্যারেস্ট হয়েছিলেন কিনা বা কি ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে সেই বিষয়টি পুলিশ আমাদের জানাতে পারেনি। তো সব মিলিয়ে আসলে এই যে ঘটনাটির পেছনে কি আছে, রহস্যটা কি, এটি উদ্ঘাটনে আরও বেশ কিছু সময় লাগবে। তবে কিছু ফুটেজ আমি একটু দেখাতে চাই। যেই ফুটেজগুলো আমি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে প্রথমে এই যে ফুটেজটি প্লে হলো, প্রচণ্ড বিস্ফোরণে এখানে একটি সিএনজি গ্যারেজ আছে। দেখছেন যে সেই সিএনজি গ্যারেজটি উপরে যে ছাউনি সেটি ধসে পড়েছে এবং পাশে যে ওয়াল সেই ওয়ালটিও ধসে পড়েছে। এটি হচ্ছে বিস্ফোরণের সময়কার ফুটেজ, 10টা 25 এবং সময় হচ্ছে গতকাল অর্থাৎ 26 তারিখের যে ঘটনা, সেই ঘটনায় সকাল 10টা 25 সময় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এবং আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। এই যে এই সিএনজির গ্যারেজটি রয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন বিস্ফোরণে ধসে পড়েছে এক সাইড, সেটি হচ্ছে মূল যে ভবন, সেই ভবন থেকে অন্তত 100 হাত দূরে। তাহলে আপনি বোঝেন যে মূল যে ভবন সেখান থেকে 100 হাত দূরের একটি ভবনের যদি এ দশা হয়, তাহলে মূল যে ভবনে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে সেই ভবনের কি দশা হয়েছে সেটিও আমরা একটু পর দেখাবো যে সেই ভবনের অবস্থাটি কি হয়েছে। শুধুমাত্র সেই ভবন নয়, সে ভবনের পাশে আরেকটি একতলা বিল্ডিং ছিল, যে বিল্ডিংয়ের ওয়াল পর্যন্ত ভেঙে গিয়েছে এবং সৌভাগ্যবশত সেই বিল্ডিংয়ের যেই সাইডের ওয়াল ভেঙেছে ওই মুহূর্তে ওইখানে কোনো মানুষজন ছিল না, যার প্রেক্ষিতে আসলে বড় ধরনের ক্ষতির হাত থেকে, অর্থাৎ জানের যে ক্ষতি সে ক্ষতির হাত থেকে তারা বেঁচে গিয়েছেন, কিন্তু মালের ক্ষতি হয়েছে, তাদের বিল্ডিংয়ের এক পাশ ধসে পড়েছে। এবং এই যে ভয়াবহ বিস্ফোরণ, এবার প্রশ্ন উঠছে যে কিভাবে এত ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। কারণ একটু দেখাতে চাই বিস্ফোরণের যে মাত্রা, আপনারা খেয়াল করে দেখেন, একটি বিস্ফোরণের সাথে সাথে পুরো বিষয়টি পুরো একটি ছাউনি একপাশে হেলে পড়েছে। এবং এই যে জিনিসটি আমি দেখাচ্ছি এটি হচ্ছে সেই ভবনের একটি পানির ট্যাঙ্ক, যেখানে হচ্ছে আপনার হচ্ছে যেই ভূগর্ভস্থ যে পানির ট্যাঙ্ক থাকে সেই পানির ট্যাঙ্ক। এবং ভবন মালিক আমাদেরকে জানিয়েছেন যে এই পানির ট্যাঙ্কটি পরিত্যক্ত অবস্থায় ছিল, এই পানির ট্যাঙ্কটি বন্ধ অবস্থায় ছিল, তিনি কোনো একটি তালা দিয়ে এই পানির ট্যাঙ্কটি বন্ধ রেখেছিলেন। এবং তিনি বলছেন যে পরবর্তীতে যখন ঘটনার পরে তারা এখানে আসেন, সেখানে যে তালাটি তারা পান, সেই তালাটি তিনি যে তালা লাগিয়েছিলেন সে তালার মতো দেখতে হলেও এটি কিন্তু সে তালা নয়। অর্থাৎ এখানে যে ভাড়াটি অর্থাৎ শেখ আলামিন যারা এখানে থাকতেন, তারা খুব কৌশলে একই রকমের আরেকটি তালা এনে এখানে লাগান এবং এই যে তালা লাগানোর পরে এই ভূগর্ভস্থ ট্যাঙ্কটি তারা কিন্তু ব্যবহার করেছেন। কিসে ব্যবহার করেছেন দেখাতে চাই। এই যে কেমিক্যাল, এগুলো কিন্তু কেমিক্যাল, এই কথাটি আমাদেরকে জানিয়েছেন সিআইডি বলছেন যে এই কেমিক্যালগুলো উদ্ধার করা হয়েছে ভবনের ভেতর থেকে এবং প্রচুর পরিমাণ কেমিক্যাল তারা উদ্ধার করেছেন। এবং দেখছেন যে হাইড্রোজেন পারঅক্সাইড এবং এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে বা অক্সিডাইজিং এজেন্ট, এগুলো প্রত্যেকটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ফ্লেমেবল, অর্থাৎ এগুলোতে প্রত্যেকটাতেই আগুন খুব সহজেই ধরে যায় এবং বিস্ফোরণের পরিমাণ অত্যন্ত বেশি হয়। পুরো ভবনের থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক এভাবে রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ এবং আমাদের সামনে তারা সেগুলো জব্দ করে তারা সেগুলো সিজার লিস্ট করছিলেন। সেই ফুটেজও নিশ্চয়ই আমার প্রতিবেদনে এবং পরবর্তীতে যে অংশটি আমরা ফুটেজ দেখিয়েছি সেখানে আপনারা দেখেছেন। তো এই পরিমাণ রাসায়নিক তারা কোথায় রেখেছেন, ধারণা করা হচ্ছে যে এই পরিমাণ রাসায়নিক কিন্তু রাখা হয়েছে সেই ভূগর্ভস্থ ট্যাঙ্কটিতেই। এবং আশপাশের মানুষজনের কাছে আমরা জানতে চেয়েছি যে এই যে ট্যাঙ্কগুলো আনা নেওয়া হয়েছে, তখন কি তারা আসলে কখনো তাদের মধ্যে প্রশ্ন উঠেছে কিনা যে কি আনা হচ্ছে ট্যাঙ্কে করে, এই যে পানির ট্যাঙ্কগুলো আনা হয়েছে, জারগুলো আনা হয়েছে, এই জারগুলোতে কি আছে, তাদের মধ্যে প্রশ্ন উঠেছে কিনা। তো তারা বলছেন যে হ্যাঁ, প্রশ্ন উঠেছে। তারা শেখ আলামিন বা তার ওয়াইফকে জিজ্ঞেস করেছিলেন যে কি আনছেন আপনারা, তো তারা বলছেন যে এগুলো আসলে তারা দুধের ব্যবসা করেন, দুধ আনা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এই কথা বলে তারা সেই জিনিসগুলোকে চেপে রেখেছিলেন। এবং তারা একটি জিনিস জানিয়েছেন যে প্রায় প্রতিদিনই একাধিক পার্সেল তাদের এখানে আসতো, অর্থাৎ যে কুরিয়ার সার্ভিসগুলো ব্যবহার করা হয় বা বর্তমানে যে হোম ডেলিভারি সার্ভিস ব্যবহার করা হয়, সেই হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে একাধিক জিনিসপত্র তাদের বাড়িতে রেগুলার আসতো। তো এই যে সব কিছু মিলিয়ে আসলে মনে হচ্ছে যে একটি বড় ধরনের কোনো ঘটনার উদ্দেশ্যেই এখানে বড় ধরনের যে বোমা বিস্ফোরণের যে আলামতগুলো পাওয়া যাচ্ছে বা বিস্ফোরণের যে আলামত পাওয়া যাচ্ছে, এতে মনে হচ্ছে যে বড় ধরনের কোনো নাশকতা করার জন্যই হয়তো এখানে বম তৈরি করা হচ্ছিল। কিন্তু সেগুলো আসলে কেউ এখনো পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করে বলেনি। কারণ আমি আমার প্রতিবেদনটি প্রচারের সময় যে জিনিসটি আপনারা শুনেছেন বা আমি বলেছিলাম একটি জায়গায় যে এখানে রাসায়নিকের তীব্র গন্ধ আমরা পেয়েছি। এবং আমি আমার সাংবাদিকতার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় বলতে পারি যে আমরা বিভিন্ন সময় জঙ্গি হামলার বিভিন্ন ঘটনার নিউজ কভার করেছি এবং বিভিন্ন জায়গায় যে বম বিস্ফোরণ হয়েছিল সেই বম বিস্ফোরণের ঘটনাস্থলেও আমরা কভার করেছিলাম। এবং আজকে এখানে গিয়ে যে ধরনের ঘ্রাণ আমরা পেয়েছি, আমি যে কথাটি
প্রচণ্ড তীব্র গন্ধ, ঝাঁঝালো গন্ধ, এই তীব্র ঝাঁঝালো গন্ধ কিন্তু আমরা এর আগেও বিভিন্ন জায়গায় যে বম বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে সেখানেও পেয়েছি। তো এই কারণে আসলে বিষয়টিকে আরও অত্যাধিক গুরুত্ব দেওয়া উচিত এবং আজকে দক্ষিণ কেরানীগঞ্জ মডেল থানায় যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেটিতে আমরা আরও সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছ থেকে আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে তারা সুনির্দিষ্টভাবে বলতে পারবে যে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, কী জিনিস ব্যবহারের মাধ্যমে বিস্ফোরণ ঘটেছে, এবং তারা বলছে যে ককটেল সদৃশ্য বস্তু তারা জব্দ করেছেন ঘটনাস্থল থেকে। তো সেটি ককটেল সদৃশ্য বস্তু নাকি সেটি ককটেল, সেটিও আসলে সুনির্দিষ্ট তথ্য এই সংবাদ সম্মেলন করে আমাদেরকে দেওয়া হয়নি। এই জিনিসগুলো আরও সুনির্দিষ্ট করে বললে আসলে পুরো বিষয়টি আপনাদের সামনে আরও ভালোভাবে তুলে ধরা হতো। তো যে জিনিসটি বলছিলাম যে আসলে কিভাবে এর মাধ্যমে আমরা সচেতন হব, কিভাবে আপনি সচেতন হবেন, আপনি একজন বাড়িওয়ালা, আপনি কাউকে ভাড়া দিচ্ছেন, তাহলে আপনি কিভাবে সচেতন হবেন আপনার যে মহামূল্যবান সম্পত্তি সেই সম্পত্তি আরেকজনের কাছে ভাড়া দিয়ে রক্ষা পাওয়ার জন্য। তো যেটি আসলে ভাড়াটিয়া যে বাড়িওয়ালা তিনি আমাদের বলেছেন যে মূল যিনি যারা এখানে থাকছিলেন তারা কিন্তু তার কাছ থেকে ভবন ভাড়া নেননি, ভবন ভাড়া নিয়েছেন তাদের আরেক আত্মীয়, কিন্তু এদের জন্য ভবন ভাড়া নিয়েছেন এবং তারা থাকতো এখানে। তো এটি একটি প্রথম মিস্টেক তার, যে আসলে যারা এখানে থাকবেন তাদের এনআইডি কার্ড সংগ্রহ করা উচিত ছিল এবং নিকটস্থ থানায় তাদের ব্যাপারে তথ্য দেওয়া উচিত ছিল। তো তাহলে কি হতো, যেহেতু পুলিশ আজ বলছে যে তাদের নামে, যেমন শেখ আলামিনের নামে 7টি মামলা রয়েছে, তো যদি তার এনআইডি কার্ড সংগ্রহ করে পুলিশের কাছে দেওয়া হতো তাহলে পুলিশ কিন্তু শুরুতেই বুঝতে পারতো যে 7টি মামলার আসামি কোনো এক জনৈক আলামিন, তিনি ওই বাসাটিতে ভাড়া নিয়েছেন। তো এ ধরনের নানান বিষয় আছে। যারা বাসা ভাড়া দিয়ে থাকেন, যারা বাড়িওয়ালা, তাদের সচেতন হওয়ার অবশ্যই প্রয়োজন আছে। কারণ এই যে একটি নতুন টেন্ডেন্সি শুরু হলো এভাবে বোমা বিস্ফোরণের, আমি আপনি কেউই কিন্তু জানি না যে আপনার পাশে বা আপনি যে বাসায় ভাড়া দিচ্ছেন সেই ভাড়াটিয়া এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি কিন্তু জানি না যে আমি যে ভবনে আছি আমার পাশের রুমে যে থাকছে সে কি এই ঘটনার সাথে জড়িত কিনা। কাজে আমাদের সকলের নিরাপদ থাকার জন্য অবশ্যই প্রত্যেকটি বাড়িওয়ালার উচিত প্রত্যেক ভাড়াটিয়ার তথ্য, আপ টু ডেট তথ্য নিকটস্থ থানায় নিয়মিতভাবে জমা দেওয়ার। তো এভাবে আমি আপনি সকলেই সচেতন হলে আমি আপনি সকলেই নিরাপদে থাকতে পারবো। তো দর্শক, এই ছিল আজকে সময় টিভি ডিজিটালের যে নিয়মিত আয়োজন ফেসবুক লাইভ। সেই ফেসবুক লাইভ আবারও কোনো একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।